চোরাচালানে বাংলাদেশিরাই যুক্ত। বিজিবি কমান্ডারের বক্তব্য তারই প্রমাণ। সীমান্তে অপরাধ বন্ধে আবেদন করছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। বাংলাদেশিদের আবেদন করছে, বলা হচ্ছে ভালো পথে আসুন। ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল রাব্বানি আহ্বান করছেন বাংলাদেশিদের, বলছেন ভালো পথে আসতে। তার মানে এটাই কি প্রমাণ হচ্ছে না যে এই চোরাচালানে বাংলাদেশিরাই যুক্ত? কোনোভাবে সীমান্তের ওপারে যাওয়া যাবে না। আমাদের দেশে আল্লাহর মতে সম্পদের অভাব নাই। আমাদের দেশে অনেক কর্মসংস্থান রয়েছে, অনেক উদ্যোক্তা রয়েছে। আমরা ইচ্ছা করলে উদ্যোক্তা হতে পারি। আমাদের ওই সীমান্ত অতিক্রম করে সে দেশে যে পেন্সিল নিয়ে আসা, মদ নিয়ে আসা, বিভিন্ন ধরনের চোরা কারবারি জিনিসপত্র নিয়ে আসা, আমাদের দেশেই তো অনেক কিছু আছে। আমরা তো দেশেই যদি কাজ করি অনেক ভালোভাবে চলতে পারি। তো আপনাদের এই কথাটা বলার জন্য যে আপনাদের আশেপাশে পরিচিত যারা আছে, যারা এই চোরা কারবারির সাথে জড়িত আছে, তাদেরকে কাইন্ডলি একটু বলতে হবে সীমান্ত ক্রস করে সে ওপারে যেও না, দেশের ক্ষতি করো না। সীমান্ত অতিক্রম করে ওপারে গেলে বিএসএফ গুলি করে মানুষ মেরে ফেলে। তো আমরা কেউই চাই না যে আমাদের দেশে কোনো মানুষ মারা যাক। এদিকে মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি জোট সঙ্গী। হাসিনার মতোই পালাতে হতে পারে, হুঁশিয়ারি বিএনপি জোট সঙ্গী এলডিপি চেয়ারম্যান আলী আহমেদ এমনই তো হুঁশিয়ারি দিচ্ছেন। বর্তমান সরকারকেও বলবো, আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান। আপনাদেরকে হয়তো পলাইতে হতে পারে। আমরা আপাতত বিএনপির সাথে আছি। আমি বিএনপিকেও বলবো, আপনারা একটা উদ্যোগ নেন, সমমনা দলগুলিকে ডাকেন, ডেকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন। কেউ যদি মনে করে কোন দলের সেবা দাস হিসেবে কাজ করব, কোন মন্ত্রীর সেবা দাস হিসেবে কাজ করব, কোন দেশের সেবা দাস হিসেবে কাজ করব, তারা বোকার সর্বে বসবাস করছে। আমি কিন্তু বারবার হাসিনার সময় বলেছি, বাগার সময় পাবেন না, পলানোর সময় পাবেন না, কাপড় নেওয়ার সময় পাবেন না। সেটাই হয়েছে। বর্তমান সরকারকেও বলবো, আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান। আপনাদেরকে হয়তো পলাইতে হতে পারে। সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন, দেশটাকে বাঁচান। করের মধ্যেই তদারকি সরকার বেশ চাপে, কারণ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ সরাসরি সমালোচনা করছেন। আমার বাংলাদেশ পার্টি বলছে যে জুলাইয়ে আন্দোলনে নিহতদের তালিকাও এখনো সরকার করতে পারেনি। আক্রমণ করছেন পার্টির নেতা আসাদুজ্জামান ফুরাত। জুলাই আগস্টের শহীদ কতজন, এই তালিকার কোনো গণ তদন্ত কমিশন এখনো এই রাষ্ট্র করে নাই। এইটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফেইলিউর বলেন, অথবা ইগনোর করা বলেন, অথবা ডেলিভারিটি এটা অ্যাভয়েড করা বলেন। কারণ অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন না। তাদেরকে আমরা দয়া মায়া কইরা তালিকাভুক্ত করে উপদেষ্টা বানাইছি। ওনারা রক্ত দেন নাই, মিছিল করেন নাই, প্রতিবাদ করেন নাই, ঘাম ঝরান নাই, স্লোগান দেন নাই। কিন্তু গণ অভ্যুত্থানের কোন জায়গা থেকে, কোন কেরামতি, কোন মোজেজার আলোকে ওনারা অনেকেই উপদেষ্টা হয়ে গেছেন। ৭১ নিয়ে যা যা হয়েছে, যা যা গল্প তৈরি হয়েছে, ঠিক একই রকম মিথ্যাচার, গল্প, নাটক, এগুলো এখন ২৪ নিয়ে হওয়া শুরু হয়েছে। ঘরের মধ্যে একেতে অশান্তি, কিন্তু যদি ঘরের বাইরে দেখা যায় যে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, সেই পাকিস্তানি এখন বাংলাদেশের পরম প্রিয়। পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে বাংলাদেশ। শুধু তাই নয়, পাকিস্তানে যাওয়ার জন্য বিমানের সংখ্যাও বাড়াচ্ছে ঢাকা। যে দেশের হাত ধরে স্বাধীনতা, সেই ভারতের জন্য বিদ্বেষ, আর পাকিস্তানের জন্য প্রেম। এবার পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে বাংলাদেশ। এবার থেকে পাকিস্তানিদের বাংলাদেশে আসতে আর ঢাকা থেকে আগে ছাড়পত্র নিতে হবে না। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মাপারে স্বাধীনতা সূর্য ওঠে, জন্ম হয় বাংলাদেশে। এই ইতিহাস কি এখন ভুলে গিয়েছে ঢাকা? তাই কি ঢাকা ইসলামাবাদের এখন মাখো মাখো সম্পর্ক? পাকিস্তানিদের জন্য শুধু ভিসা প্রক্রিয়া সহজ করছে না, ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাইছে ঢাকা। সেই লক্ষ্যে পাকিস্তান বাংলাদেশ বিমান পরিষেবাতেও জোর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার বিমানের সংখ্যা। গত আগস্ট থেকে বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, বিভিন্ন শিল্প ধুঁকছে, চাপে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে তারা পাকিস্তানের সঙ্গে প্রেম বাড়াচ্ছে আর চীনের কাছে নতজানু হচ্ছে।
এই নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি, এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে, এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন। সামনে এই সহযোগিতা আরও বাড়বে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি, এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে, এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। নিউজ 18 বাংলা। পাকিস্তান সফরে বাংলাদেশের সেনাপ্রধান কামরুল হাসান পাক সেনাপ্রধানের সঙ্গে কথা। ইসলামাবাদে দুই দেশের সেনাপ্রধানের বৈঠক। দুই সেনাপ্রধানের বৈঠক কি নিয়ে? না, সন্ত্রাস দমন প্রসঙ্গে পাকিস্তান আর বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক। ইসলামাবাদে এই বৈঠক ভারতীয় উপমহাদেশ নিয়ে যেখানে আলোচনা হবে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান এবং বাংলাদেশের সেনা প্রধানের বৈঠক, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারত এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর কাছে তো বটেই। লন্ডনের প্রবাসী ব্যবসায়ীর থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ। বিতর্কের মুখে ব্রিটেনের মন্ত্রিত্ব থেকে ইস্তফা হাসিনার বোনঝি। 6 মাস আগেই জনরোষে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা। আর পিসির পথে হেঁটেই বিলেতের সিটি মিনিস্টারের কুর্সি ছাড়লেন লেবার পার্টির টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী। এ নিয়ে বাংলাদেশেও সমালোচনার মুখে টিউলিপ। দুর্নীতির জন্য বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত, মন্তব্য বাংলাদেশের প্রেস উইং এর প্রধান উপদেষ্টার। একের পর এক রেফার রোগের অভিযোগ আসার পর রাজ্য সরকার কড়া অবস্থান নিয়েছিল যে যাতে কোনোভাবেই রেফার না করা হয়, এবং সেন্ট্রাল রেফারেল সিস্টেম করা হয়েছিল যাতে কোনোভাবেই রেফার না করা হয়, রোগীকে ভুগতে না হয়। কিন্তু আরও একবার সেই ভোগান্তির ছবি তো দেখা যাচ্ছে। গতকাল রাতে বাইক দুর্ঘটনা হয় এক যুবকের। আমার সঙ্গে আমার সহকর্মী সান্নিক রয়েছেন। সান্নিকের থেকে একটু জানবো, সান্নিক, কতগুলো হাসপাতাল ঘুরতে হলো এই যুবককে? অতনু, কালকে রাত্রি 10:20 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তারপর থেকে রাত্রি 2:30-র মধ্যে 6টি হাসপাতাল ঘুরতে হয় এই রোগীর পরিবারকে। এর মধ্যে সরকারি হাসপাতাল যেগুলো ছিল সেই সমস্ত জায়গায় বেডের অভাব ছিল, সেই কারণে চিকিৎসা পরিষেবা পায়নি রোগী। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে সেখানে যে টাকা বিলের কথা প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল, সেই টাকার বিল মেটানো তাদের পক্ষে সম্ভব নয়, সেই কারণে তাদেরকে বের করে নিয়ে আসতে হয় রোগীকে। এই পরিস্থিতিতে যা অবস্থায় রোগীর ছিল তাতে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যে রোগীর পা হয়তো কেটে বাদ যেতে পারে। তাই সেই পরিস্থিতিতে এই রোগীকে বাইরে দীর্ঘক্ষণ ফেলে রাখা এবং এছাড়াও অনেকটাই রক্তক্ষরণ হয়েছে রোগীর, তেমনটাই রোগীর পরিবারের তরফে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে যথেষ্ট আশঙ্কায় রয়েছে পরিবার। রোগীর চিকিৎসা যদি সঠিক সময় ঠিকভাবে না করা হয় সেক্ষেত্রে কিন্তু রোগীর আরো বড় ক্ষতি হয়ে যেতে পারে, তেমনটাই আশঙ্কা করছেন প্রত্যেকেই। সানিক, একটু জানতে চাইবো, যখন আরজি করে তুমি যেমন বললে রাত 1টায় নিয়ে যাওয়া হয়, সেখানে তো সেন্ট্রাল রেফারেল সিস্টেম আছে, সেই সিস্টেম দেখে বোঝা সম্ভব হয়নি আর কোথাও আশপাশে কোনো বেড খালি রয়েছে কিনা? দেখো, রোগীর পরিবারের যেটা দাবি, তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে রোগীর পায়ের যা অবস্থা তাতে যদি ফেলে রেখে ভর্তি করানো যায় সেক্ষেত্রে কিন্তু পা অতি দ্রুত কেটে বাদ দিয়ে দেওয়া হবে। সেই পরিস্থিতিতে রোগীর পরিবারের তরফেও সেকেন্ড ওপিনিয়ন চাওয়া হয় হাসপাতালের কাছে, কিন্তু তাদের কাছে যেটা জানানো হয় ওই মুহূর্তে তাদের কাছে কোনো বেড নেই, এবং সেই কারণেই তাদের জানিয়ে দেওয়া হয় আপনারা অন্য হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেন্ট্রাল রেফারেল সিস্টেমে যেটা বলা হয়েছিল যে কোন হাসপাতালে বেড থাকবে সেই বিষয়টা স্পষ্ট ধারণা পাওয়া যাবে, কিন্তু সেই কিছুই কিন্তু তারা পাননি, তেমনটাই তাদের দাবি। অতনু, আর সেই জন্য সেখান থেকে অ্যাপোলো এবং অ্যাপোলো থেকে শেষমেশ এসএসকেএম এ রোগীর কোনো চিকিৎসা এখনো পর্যন্ত কত দূর হয়েছে? এখনো পর্যন্ত অতনু যেটা জানতে পারা যাচ্ছে, কালকে রাত্রি 2:30-র সময় তাকে নিয়ে আসার পর থেকে
তাকে চিকিৎসকরা প্রাথমিকভাবে ইমার্জেন্সিতে অ্যাটেন্ড করেছিলেন, কিন্তু ভর্তি করানো যে প্রয়োজন সেটা চিকিৎসকরা লিখে দিলেও ভর্তির জন্য বেড নেই, সেই কথা বলেই তাদেরকে পেশেন্টকে কিন্তু ভর্তি করানো যায়নি। পেশেন্ট ট্রলিতেই পড়ে রয়েছেন এসএসকেএমে এবং তার চিকিৎসা শুরু করানোর জন্য চিকিৎসকদের সঙ্গে তার পরিবারের তরফে কথা বলা হচ্ছে, তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত সঠিক চিকিৎসা শুরু করা যায়নি, এমনটাই কিন্তু রোগীর পরিবারের তরফে দাবি। ধন্যবাদ শানিক। 10 মিনিট ট্রাকটা মেরে 10 মিনিট ওকে ছাজরাতে থানাতে নিয়ে গেছে, ট্রাকটা দাঁড়ায়নি তাও। তারপরে ওখানে সবাই মিলে যারা ছিল তারা ব্রেন ঘষে ভর্তি করেছে। ব্রেন ঘষ থেকে ওখান থেকে আবার আরজি কলেজে নিয়ে যাচ্ছে। আরজি কলেজে বললো, ডাইরেক্ট বললো যে পাটা বাদ চলে যাবে। তো তখন ওখান থেকে আবার যে টেকনোতে নিয়ে আসলাম, টেকনোতেও বলছে যে এখানে সেরকম ইয়ে নেই, তুমি ইয়েতে নিয়ে যাও, জেনেতে নিয়ে যাও। ওখান থেকে আবার ওরাও সেই একই কথা বললো। তারপরে আমরা আবার অ্যাপোলোতে নিয়ে গেলে অ্যাপোলো এখানে নিয়ে আসলাম। এখানেও এরকম হাল, সেটা আমরা ভাবতাম। 3:30 4টার সময় এসেছি, তখন থেকে এখনো বেডে পৌঁছাতে পারলো না।